ওয়েলকাম বন্ধুরা, টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 5-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে 4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা ভালো করে দেখে নিও। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, তোমাদের ফার্স্টে সিলেবাসে কী রয়েছে। পৃথিবীর গতি, ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, জল দূষণ, মাটি দূষণ আর ইউরোপ মহাদেশ, এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার চলে আসি প্রশ্ন উত্তরে। দেখো, প্রথমটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 16টি। 1 × 16 = 16। চেরনোবিল দুর্ঘটনা হয় 1894 সালে, 1986 সালে, এটা 1984 সালে, 1986 সালে, 1999 সালে আর 2011 সালে। উত্তর হচ্ছে 1986 সালে। 2 নম্বর যে প্রশ্ন, শিলাস্তরে ফাটলের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি ক্ষয়জাত পর্বত। উত্তর হচ্ছে স্তূপ পর্বত। 3 নম্বর, ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে আগাছা কমে, পুষ্টিমূলের যোগান বাড়ে, অক্সিজেনের যোগান বাড়ে আর অক্সিজেনের চাহিদা কমে। এটার উত্তর হচ্ছে পুষ্টিমূলের যোগান বাড়ে। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমরা কে কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের পরীক্ষা কবে থেকে আছে বা এই পরীক্ষাটা কবে আছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, পরের যে প্রশ্ন দেখো, 4 নম্বর, যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তাকে আর্গ, হামাদা নাকি রেগ বলে। এর উত্তর তোমরা লিখবে হামাদা বলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রচুর নদীতে বদ্বীপ, খাঁড়ি, মিয়েন্ডার দেখা যায়। উত্তর হচ্ছে খাঁড়ি দেখা যায়। 6 নম্বর, ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী হলো ভলগা নাকি নিপার নাকি দানিউব। উত্তর হচ্ছে দানিউব। 7 নম্বর দেখো, পৃথিবীর মোট জলের মধ্যে সমুদ্রের নোনা জলের পরিমাণ হচ্ছে 95% নাকি 96% নাকি 97%। তো এর উত্তর হচ্ছে 97%। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর, হিরে কাটাও ও পালিশ শিল্পের জন্য রটারডাম, আমস্টারডাম নাকি দা হেগ কোনটা পৃথিবী বিখ্যাত। উত্তর হচ্ছে আমস্টারডাম। 9 নম্বর, এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম, স্থল, মাঝারি। উত্তর হচ্ছে সুষমা। তারপর দেখো 10 নম্বর, পুনঃরপ্তানিকরণ বন্দর হলো রুর, লন্ডন, পোল্ডারকে বলা হয়। কোনটাকে পুনঃরপ্তানিকরণ বন্দর বলা হয়? তো এটার যেটা সঠিক উত্তর সেটা হবে লন্ডন। তারপরে দেখো 11 নম্বর, জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, রূপান্তরিত শিলায়। উত্তর হচ্ছে পাললিক শিলায়। পরের প্রশ্ন, নীল নদের উচ্চ অববাহিকায় নাকি নিম্ন অববাহিকায় নাকি বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়। তো এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বদ্বীপ অঞ্চলে। তারপরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয় নেদারল্যান্ডকে, ফিনল্যান্ডকে, ল্যাপল্যান্ডকে। উত্তর হচ্ছে ফিনল্যান্ডকে। তারপর প্রশ্ন চলে আসছি, দেখো, সুমেরু বৃত্তের অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর, 26.5 ডিগ্রি উত্তর, 26.5 ডিগ্রি দক্ষিণ আর 90 ডিগ্রি উত্তর। তো এইটা হচ্ছে 26.5 ডিগ্রি উত্তর হবে, বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, দুটো পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশটিকে পর্বতগ্রন্থি নাকি পর্বত শ্রেণী নাকি পার্বত্য উপত্যকা বলে। উত্তর লিখবে পার্বত্য উপত্যকা। তারপরের প্রশ্ন, প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য সমান নাকি অসমান নাকি সমান্তরাল। উত্তর হচ্ছে সমান। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর অববাহিকা, উপত্যকা নাকি উৎস বলে। উত্তর হচ্ছে উপত্যকা বলে। চলে আসছি পরের প্রশ্ন, দেখো, ভারতের ছোটনাগপুরের মালভূমি এক ধরনের পর্বতবেষ্টিত মহাদেশীয় নাকি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এটার যেটা উত্তর সেটা হবে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। জলে আর্সেনিক অধিক মিশ্রণে মানুষের যে রোগ হয় তা হলো ফ্লুরোসিস, ব্ল্যাকফুট নাকি মিনামাটা। উত্তর হচ্ছে ব্ল্যাকফুট। পরের প্রশ্ন চলে আসছি, তোমরা কিন্তু দেখো, তোমরা এই যে প্রথমে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সঠিক উত্তর যে বেছে লেখো যে প্রশ্নগুলো আছে, সেখানে তোমরা এতগুলো অপশন পাবে না। আমি তোমাদের সাজেশনের জন্য এতগুলো প্রশ্ন করাচ্ছি, তোমরা এইগুলো ভালো করে দেখো এবং এর আগের সেটগুলো ভালো করে দেখো। এখান থেকে কিন্তু তোমরা অনেক কটা কমন পেতে চলেছো। 3টে সেট ভালো করে দেখবে, প্রথম 3টে সেট এবং তারপর 2টো সেট, মোট 5টা সেট ভালো করে দেখবে এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে। এবার দেখো পরের যে প্রশ্ন, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
প্রথম যে প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো 1 × 5 = 5। প্রশ্ন দেখো তোমাদের যেটা আছে, ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। এর উত্তরে লিখবে লন্ডনের গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। 2 নম্বর, গ্রিনি উপকূল অঞ্চলে খামসিনকে ড্যাশ বলে। উত্তর লিখবে গিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারমাটান বলে। পরের প্রশ্ন, নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর ড্যাশ সৃষ্টি করে। উত্তর হচ্ছে নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। পরের প্রশ্ন, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত। উত্তর লিখবে ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ নামে পরিচিত। তারপরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল ড্যাশ শিলা দিয়ে গঠিত। উত্তর লিখবে বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। এবার দেখো পরের যে প্রশ্ন, স্তম্ভ মেলাও 1 × 5 = 5। বাম দিক ডান দিক দেখো, বাম দিকে আছে অন্তর্বাহিনী নদী, তারপরে আলস, তারপরে ক্যাডমিয়াম দূষণ, তারপরে আইসল্যান্ড, তারপরে হিথ্রো। ডান দিকে আছে বিমানবন্দর, ভঙ্গিল পর্বত, লুনি, ইতাই আর ক্র্যাফলা। এইগুলো আছে তোমাদের ডান দিকে। এবার বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মিল করতে বলা হয়েছে। এর উত্তরে তোমরা দেখো, অন্তর্বাহিনী নদী হবে লুনি, ক্যাডমিয়াম দূষণ হবে ইতাই, আলস হবে ভঙ্গিল, আইসল্যান্ড হবে ক্র্যাফলা, হিথ্রো হচ্ছে বিমানবন্দর। ঠিক আছে। এবার দেখো 2.3, একটি বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম লেখো। উত্তর লিখবে পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো মিশরের উচ্চ আসওয়ান বাঁধ। 2 নম্বর, জিপিএস এর পুরো নাম কি? উত্তর লিখবে জিপিএস এর পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। 3 নম্বর, ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। উত্তর লিখবে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো এলবুর্জ। তারপরে 4 নম্বর, ব্যাসাল্ট কি ধরনের শিলা? উত্তর লিখবে ব্যাসাল্ট একটি আগ্নেয় শিলা। চলে আসছি পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন দেখো, আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লেখো। এর উত্তরে তোমরা লিখবে দেখো আগ্নেয় শিলা আর পাললিক শিলা, আগ্নেয় শিলার কোনো স্তর থাকে না, পাললিক শিলা স্তর বিশিষ্ট হয়ে থাকে। আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম থাকে না, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। পরের প্রশ্ন, রুর শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এখানকার প্রধান খনিজ সম্পদ কোনটি? এর উত্তর তোমরা লিখবে জার্মানির রাইন ও তার 2 উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুর শিল্পাঞ্চল। এখানকার প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। চলে আসছি পরের প্রশ্ন, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? উত্তর লিখবে বদ্বীপ গঠনের জন্য কতগুলি অনুকূল অবস্থা প্রয়োজন হয়। যেমন সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হতে হবে, 2 নদীর মধ্য দিয়ে অধিক শিলাচূর্ণ গ্রহণ করতে হবে, 3 সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা অপেক্ষা নদীর সঞ্চয় হার অধিক হতে হবে, 4 অগভীর সমুদ্র হতে হবে। যে সমস্ত নদীর মোহনায় এইসব অনুকূল অবস্থা থাকে না সেই সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। বোঝা যাচ্ছে আশা করি। এবার দেখো 4 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনা 2টি বৈশিষ্ট্য লেখো। তো এর উত্তর তোমরা লিখবে জলসেচের প্রসার দিয়ে লিখবে নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। 2 নম্বর, বন্যা নিয়ন্ত্রণ। কোনো কোনো বহুমুখী নদীর পরিকল্পনায় বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যে প্রশ্ন দেখো, ইউট্রফিকেশন কাকে বলে? উত্তর লিখবে নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় রাসায়নিক সার কৃষিকার্যে ব্যবহারের ফলে সেই সব কৃষিভূমি থেকে সারগুলি বৃষ্টির জলের মাধ্যমে হ্রদ, জলাশয় ও পুকুরের জলে মিশলে শৈবাল, অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদ অস্বাভাবিকভাবে জন্মায় ও বৃদ্ধি পায় এবং পরে এগুলো মরে পচতে থাকে এবং জলাশয়ে জমে জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে। এই প্রক্রিয়াকে ইউট্রফিকেশন বলে। ইউট্রফিকেশনের ফলে জলে পুষ্টি পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। 3 × 4 = 12। প্রথম প্রশ্ন দেখো, অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে? উত্তর লিখবে অপসূর 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিলোমিটার। পৃথিবীর সূর্য থেকে এই দূরতম অবস্থানকে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অনুসূর পয়েন্ট দিয়ে লিখবে 23 জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। পৃথিবীর সূর্য থেকে এই নিকটতম অবস্থানকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, কৃষিক্ষেত্র এবং তেজস্ক্রিয় পদার্থ থেকে কিভাবে জল দূষণ হয়? উত্তর লিখবে প্রথম পয়েন্ট দিয়ে কৃষিক্ষেত্র দিয়ে লিখবে চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলাশয়ে নদীতে মিশে জল দূষণ করে। আর তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে কীভাবে হয়
সেটা তোমরা লিখবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলি মূলত ভূগর্ভে চলে যায়, যা ধীরে ধীরে ভূগর্ভস্থ জলের সাথে মিশ্রিত হয়ে ভৌম জলকে দূষিত করে দেয়। আবার বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষাগুলি সমুদ্র পৃষ্ঠে করা হয়, যার দরুন সমুদ্রের জল দূষিত হয়ে পড়ে। এবার দেখো 3 নম্বর, নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো। উত্তর লিখবে নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী। এখানে দেখো টেবিলটা করেছিলাম, টেবিলটা এখানে আসেনি, তো যাই হোক দেখবে পার্থক্যটা আমি বলে দিচ্ছি। সারা বছর ধরে এই নদীগুলিতে, নিত্যবহ নদীদের ক্ষেত্রে পয়েন্ট দিবে, সারা বছর ধরে এই নদীগুলিতে জলের যোগান থাকে। আর সারা বছর ধরে, আর অনিত্যবহের ক্ষেত্রে থাকবে হচ্ছে সারা বছর ধরে নদীগুলিতে জলের যোগান থাকে না। নিত্যবহের ক্ষেত্রে হবে নদীর মোট প্রবাহ পথের অধিকাংশই নৌ চলাচলযোগ্য হয়, আর অনিত্যবহের ক্ষেত্রে হবে নদীর মোট প্রবাহ পথের অধিকাংশই নৌ চলাচলের অযোগ্য হয়। নিত্যবহের ক্ষেত্রে হবে অধিকাংশ নিত্যবহ নদী যথেষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট ও স্রোতস্বিনী হয়, আর অনিত্যবহের ক্ষেত্রে হবে অধিকাংশ অনিত্যবহ নদী অপেক্ষাকৃত কম দৈর্ঘ্য বিশিষ্ট হয়। এবার দেখো 4 নম্বর, অ্যাসথেনোস্ফিয়ার কি? উত্তরে লিখবে শিলামণ্ডলের নিচে 100 থেকে 200 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের যে অংশে পদার্থসমূহ প্রচণ্ড তাপ ও চাপের ফলে পিচের মতো অর্ধতরল অবস্থায় রয়েছে তাকে অ্যাসথেনোস্ফিয়ার বলে। গ্রিক শব্দ অ্যাসথেনোস্ফিয়ার শব্দের অর্থ হলো দুর্বল স্তর। এবার দেখো 5 নম্বর, মাটির সৃষ্টির যে কোনো 3টি নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করো। তো এর উত্তরে তোমরা লিখবে, দেখো 1 জলবায়ু, দিয়ে লিখবে মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে প্রধান উপাদান হলো জলবায়ু। জলবায়ুগত কিছু বৈশিষ্ট্য মৃত্তিকা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। তারপরে দেখো পয়েন্ট দেবে উষ্ণতা ও বৃষ্টিপাত, দিয়ে লিখবে জলবায়ুর এই দুটি উপাদান প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তারপরে দেখবে পয়েন্ট দেবে জীবজগৎ, দিয়ে লিখবে জীবজগৎ মৃত্তিকা সৃষ্টির অন্যতম সক্রিয় নিয়ন্ত্রক বা সক্রিয় উপাদান। মৃত্তিকা সৃষ্টিতে এই জীবজগৎ বলতে উদ্ভিদ, প্রাণী ও জীবাণু বা অণুজীবের কথা বলা হয়েছে। তারপর পয়েন্ট দেবে ভূপ্রকৃতি, দিয়ে লিখবে ভূপ্রকৃতি মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান। ভূমির ঢাল, উচ্চতা, ঢালের অভিমুখ, ঢালের প্রকৃতি প্রভৃতি ভূপ্রকৃতিগত বিষয় মাটির গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবার দেখো 5 নম্বর, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 5 × 4 = 20। 5-এর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন, চিত্রসহ নদীর উচ্চ প্রবাহে গড়ে ওঠা ভূমির বিবরণ দাও, অথবা চিত্রসহ স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। 2 নম্বর, জল দূষণ প্রতিরোধে তুমি কি কি করতে পারো সে সম্পর্কে তোমার মতামত দাও। 3 নম্বর, ইউরোপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা উদ্ভিদ এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, জনজীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো এইটাই কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং যদি তোমাদের আরও 1 সেট প্রশ্ন উত্তর দরকার হয় সেটা তোমাদের কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আরও 1 সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো পরীক্ষার জন্য তোমরা ভালো করে তোমাদের বইটা পড়ো, এবং তোমাদের যে সেটগুলো প্রশ্ন উত্তর দিলাম সেগুলো সব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।